তখন আমাকে উনি বলল, তাদের আশেপাশে অনেক বাংলাদেশি আছে, এমনকি আস্তে আস্তে শিখে যাবে। যাই হোক, ভেবেছিলাম আশেপাশে অনেক বাংলাদেশি আছে, এটা ভেবে নিয়েছিলাম ভাষা শিখতে পারবো। যেই সাহেবের বাসায় কাজ করব সেই সাহেবের বাসায় আমাকে নেওয়া হলো। সাহেবের বাসায় সবার সাথে আমার পরিচয় করাই দিতেছিল। যে ভাই আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছিল সে একজন বাংলাদেশি, সে আমাকে বাংলাদেশ থেকে পাঠাইছে। ওনারা হয়তো একসাথে কাজ করে, ওনার কাজ হয়তো লোক আনা নেওয়া এবং বুঝিয়ে দেওয়া। আমি সবার সাথে পরিচিত হলাম। সাহেবের একজন সুন্দরী স্ত্রী আছে, একটি ছেলে বাচ্চা আছে, আর দেখলাম সাহেবের স্ত্রী নতুন করে গর্ভবতী। সাহেবের ছেলেটাকে দেখে আমার 2 সন্তানের কথা মনে পড়ে গেল। বুকের ভিতর সে কি হাহাকার। আমি আমার বাচ্চাকে অনেক মিস করতে লাগি। তাদের বাসায় সাহেবের স্ত্রী আমাকে সালাম জানায়, আমি সালামের জবাব দিলাম। তখন আমাকে ইশারায় ডাকলো, আমি তার ডাকে সাড়া দিয়ে পিছু পিছু চলে গেলাম। আমাকে একটি রুম দেখালো। আমি ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছি, কিন্তু ম্যাট্রিক পাস করিনি। এর আগে আমাকে বিয়ে দেওয়া হয়েছে, তাই আমি একটু পড়াশোনা জানি, ইংরেজি জানি মোটামুটি। উনি আমাকে রেস্ট নিতে বলছিল, হয়তো এটা আমার থাকার রুম। তো আমি ওনার কথায় রুমটিকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, কাপড়গুলো ঠিক করে রাখলাম। আমি গোসল সেরে নিলাম। অনেক দূর থেকে এসেছি, ম্যাডাম আমাকে খাবারের জন্য ডাকছিল, তো আমি তাদের সাথে খেতে বসলাম। সাহেব বাসায় ছিল না, আমি এবং ম্যাডাম তার ছেলে ছিলাম। খাওয়া দাওয়া সেরে ম্যাডাম আমাকে ইশারায় কাজ বোঝাই দিতেছিল। আমিও প্রথম বোঝার চেষ্টা করছি। তো ম্যাডাম থেকে আমি কাজগুলো বুঝে নিলাম। যেহেতু উনি আরবি ভাষায় কথা বলেন, সেহেতু আমি ওনার সব ভাষা বুঝতে পারি না, তো আমি তার সব কথাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করতাম। রাতে সাহেব বাসায় আসলো। সাহেবের সাথে ম্যাডাম আমাকে পরিচয় করিয়ে দিল। সাহেব আরবিতে কি জানি বলছিল, হাত নাড়িয়ে নাড়িয়ে। আমি কিছুই বুঝি নাই। আমি না বুঝে ইয়া বলে গেলাম। উনি ওনার রুমে চলে গেল। কিন্তু সাহেবের সাথে যখন আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, সাহেব আমার দিকে বারবার তাকাচ্ছিল। যাই হোক, রাতে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। তখন ম্যাডাম হঠাৎ করে আমার রুমে আসলো, আমাকে এসে বলল, ওকে। আমি বললাম, ওকে ম্যাডাম। চলে যাওয়ার পরে আমি যখন একা শুয়েছিলাম তখন আমার বাচ্চাদের কথা খুব মনে পড়তে শুরু করলো। আর অনেকটা সময় কেটে গেল, আমি আমার বাচ্চাদের সাথে কথা বলিনি, ওদের দেখতে পাইনি, ওরা খেয়েছে কিনা, ঠিক মতো ঘুমিয়েছে কিনা, কি যে টেনশনে আছি আমি। তখন নতুন আমার কাছে কোনো ফোন ছিল না, এমনই আমার মায়েরও ফোন নাই। পাশের বাসার একজনের নাম্বার নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে আমি নতুন, তাই চাইলেই ম্যাডামের ফোন থেকে ফোন দিতে পারতেছিলাম না। টেনশনে সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি আমার বাচ্চাকে রেখে আজ 2টা রাত আজকে আলাদা আছি। আমি কখনোই এরকম দূরে থাকিনি। কি যে যন্ত্রণা ভেতরে পড়ে গেছি। তাই জায়নামাজ নিয়ে নামাজে পড়ে গেলাম। বাচ্চা দুটোর জন্য দোয়া এবং আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করে কান্নায় ক্লান্ত হয়ে গেলাম। একজন মা জানি বাচ্চাকে ছেড়ে দূরে থাকার কত কষ্ট। বিশ্বাস করবেন, ওই দিন কান্না করতে করতে কখন যে জায়নামাজে ঘুমিয়ে গেলাম জানি না। ফজরের আজান পর্যন্ত টের পাইনি, কেননা সারা রাত ঘুমাতে পারি নাই। শেষ রাতে ঘুমিয়েছি। ম্যাডাম আমাকে ডেকে তুলছে, তখন দেখি সকাল। আমি নিজেকে পরিষ্কার করে ম্যাডামের কাছে হাজির হলাম। ম্যাডাম আমাকে বলছিল তার বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে। আমিও বাচ্চাটির সাথে সাথে গেলাম। স্কুলটি বেশি দূরে না, আধা কিলো রাস্তা হবে, হেঁটে যাওয়া লাগে। আর ওই বাবুর বয়স 7 বছর। ওই বাচ্চাটিকে নিজের বাচ্চার মতো ভাবতে শুরু করলাম। স্কুলে দিয়ে আমি আবার চলে আসলাম। আবার 4 ঘন্টা পরে গিয়ে আনতাম। আর ম্যাডামের বাসার কাজে আমি সহায়তা করতাম। একদিন ম্যাডামকে বললাম আমি বাসায় ফোন দিব। ম্যাডাম তখন তার ফোন দিয়েছিল। পাশের বাসার ফোন নম্বরে ফোন দিলাম, উনি আমার মায়ের কাছে দিয়েছেন। আমার মা ফোন ধরতেই আমি কান্না করে দিয়েছিলাম। কান্নার জন্য কথা বলতে পারছিলাম না। আমার মা বুঝতে পারছে যে আমি কত কষ্টে আছি বাচ্চাদের ছাড়া। আমার মা ফোনের ওপাশ থেকে বুঝাইতেছিলেন, তোর বাচ্চারা সুস্থ আছে, টেনশন করিস না, ভালো আছে। আমি তখন মাকে বললাম, ওরা আমাকে মিস করেনি, ওরা আমাকে খোঁজেনি মা কেমন জানি কথা বলতে চাইছিল না। হয়তো আমি শুনে কষ্ট পাবো, তাই এটুকু বলছে না। মা ছাড়া ছেলে মেয়ে কেমন থাকে।
আর ওরা তো বাচ্চা, আমারও টুকু বুঝতে বাকি নেই। মা আমাকে খুলে বলছে না। নিশ্চয়ই আমার বাচ্চারা অনেক কান্না করেছে আমাকে না পেয়ে। আমি তাও জিজ্ঞাসা করছিলাম, ওরা ঠিক মতো খেয়েছে মা? মা বলল, হ্যাঁ ওরা ঠিক মতো খাচ্ছে, আমি চেষ্টা করে যাচ্ছি। আমার এটাও বুঝতে বাকি নাই, ওরা ঠিক মতো খাচ্ছে না। আমি যে 2 দিন পর চলে আসব, ওদেরকে মিথ্যা কথা বলে এসেছি। অবশ্যই ওরা আমাকে খুঁজতেছে। তারপর মা আমাকে বলল, তুই এগুলো নিয়ে টেনশন করবি না। তুই তো জানিস তোকে ছাড়া তোর বাচ্চারা কখনোই থাকে না। ওরা তো একটু কান্না করবেই, এটা বুঝিস না? ওটা আমার উপর ছেড়ে দে। আমি তোর বাচ্চাদের এভাবেই পালন করব। একটু বড় হয়ে গেলে ওরা ঠিকই বুঝবে। তখন মাকে বললাম, আমি ওদের সাথে কথা বলবো। ম্যাডামের কাছে গিয়ে বললাম একটু ভিডিও কল দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে। ম্যাডাম আমার চোখের দিকে তাকিয়ে আমাকে সান্ত্বনা দিল। ম্যাডাম তখন কল দিল। আমি আমার রুমে গিয়ে আমার ছেলে মেয়েদের একসাথে কথা বলছিলাম। ওদের দেখে আমি কান্না করতে শুরু করলাম। আমার ছেলেটা বলতে লাগলো, আম্মু তুমি আসছো না কেন? কখন আসবে? মেয়েটি আমাকে দেখে কান্না করতে লাগলো আর বলল, আমি তোমার কাছে যাব। এরকম কথা শুনে আমার মনে হলো আমি উড়াল দিয়ে চলে যাই। আহ কি যে যন্ত্রণা! আমি ওদের 2 জনকে সান্ত্বনা দিলাম। আমার আসতে একটু দেরি হবে, ওদেরকে একটু কন্ট্রোল করলাম। আমি ওদের বললাম, একটু অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই চলে আসবো। ঠিকমতো খাওয়া দাওয়া করো। তোমার নানি যেগুলো বলে ওগুলো করবা, ওকে? এগুলো বলার পর মা ফোনটা নিয়ে নিল। মা বলল, তুই এমন ভেঙে পড়লে কাজ করতে পারবি না তো। মা বলল, তুই যে এভাবে ওদের অপেক্ষায় রাখোস, সারাদিন রাস্তার দিকে তাকায়া থাকে তোর বাচ্চারা, আর খালি আমাকে জিজ্ঞাসা করে মা কখন আসবে। মায়ের এমন কথা শুনে বুকটা ফেটে যাচ্ছিল। তাও মাকে বললাম, মা আমি ওদেরকে সান্ত্বনা দিচ্ছি, তুমি একটু বুঝিয়ে শুনে ওদেরকে একটু যত্ন নিও। আমি বুঝতে পারছি ওরা অনেক জ্বালাচ্ছিল মাকে তখন। মা আমাকে না বললেও আমি তখন বুঝতে পারছি, কি আর করার, মায়ের কাছে দিয়ে আসছি। যাই হোক, পরে ফোনটা রেখে দিলাম। অন্য জনের ফোন দিয়ে বেশি কথা বলা যায় না। এমনি করে বেশ কিছুদিন কেটে গেল। সাহেবদের বাড়িতে ঠিকমতো আমি কাজ করতে শুরু করলাম। এই ধরুন বাচ্চা স্কুলে আনা নেওয়া আর বাসার কিছু কাজ। এভাবে প্রায় 1 মাস হয়ে গেল। আমি প্রথম বেতন পেয়ে বাড়িতে টাকা পাঠালাম এবং কম দামি একটা মোবাইল কিনতে বললাম এবং বাচ্চাদের খেলনা, জামা কাপড় আর আমার বড় ছেলেটাকে স্কুলে ভর্তি করার জন্য সব ধরনের প্রস্তুতি মাকে নিতে বললাম এবং বাচ্চাদের খরচপাতি দিলাম। এক কথায় প্রথম মাসের বেতন যা টাকা সব বাড়িতে পাঠালাম। কেননা আমি বাচ্চাদের জন্য এখানে আসছি, সব কিছুই দায়িত্ব নেওয়াই আমার কাজ। এভাবে বাচ্চাদের খবর নিতে থাকলাম। আস্তে আস্তে আমার বাচ্চারা শক্ত অবস্থান করছে। এমনি ফোন দিলে কান্নাকাটি করে আর এমনি মোটামুটি নর্মালে থাকার চেষ্টা করতেছে। সাহেবের স্ত্রী গর্ভবতী, 4 মাস সময়। আমি এখানে আসছি 1.5 মাস হয়ে যাচ্ছে। মোটামুটি বাসায় কাজ আমি বুঝে নিয়েছি। সারাদিন আমাকে অনেক কাজ করতে হতো। মাঝে মাঝে আমি সাহেবকে চা বানিয়ে দিতাম। তখন সাহেব একা থাকলে আমার রূপের প্রশংসা করত, আমার দিকে কেমন জানি ভিন্ন নজরে তাকাতো। সৌদি আরবে সাহেব আমার দিকে খারাপ নজরে তাকাচ্ছে। ইদানিং সে আমাকে কি জানি বোঝাতে চাইছে, কিন্তু ওনার আকার ইঙ্গিতে বোঝা যায় আমাকে সে পছন্দ করে। একদিন আমাকে সাহেব লুকিয়ে কিছু টাকা দিয়েছে। আমি ভেবেছি মাসের 15 দিন বেতন দিয়েছে নাকি। পরে আমি গুনে দেখি এখানে বাংলায় 10,000 টাকার মতো হবে। পরে সাহেব আমাকে বলল, তোমাকে ভালো লাগে তাই দিয়েছি। আমি ভেবেছি হয়তো উনি আমাকে মায়া করে দিয়েছে, কেননা আমি তাদের বাসায় কাজ করে দিই। আমি গরিব অসহায়, তাই ভেবে হয়তো দিয়েছে। আবার আমার সম্পর্কে উনি জানতো, আমার স্বামী মারা গেছে, আমার 2টো বাচ্চা আছে, এগুলো সাহেব সব জানতো। আমি ভেবেছি এই ভেবে উনি আমাকে এই টাকা দিয়েছে। আমি খুশি মনে করে টাকা নিয়ে ঘরে রেখে দিই। এরকম করে কিছুদিন চলে গেল। আমি আমার বাচ্চাদের সাথে সব সময় কথা বলতে পারতাম না, কেননা এখনও আমি মোবাইল কিনতে পারি নাই। আমার একটা মোবাইল দরকার ছিল। গত মাসে